সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক, সম্পাদক এক পক্ষ মাসুদা ভাট্টি, আর আমার ডানের পেছন আরেকজন সাংবাদিক, সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক আর নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে। মাসুদা ভাট্টি, আপনি প্রথমে এসেছেন, আপনাকে বিশেষভাবে স্বাগত আমার অনুষ্ঠানে। দুজনের জন্য যে প্রশ্নটা করতে চাই শুরুতে, সেটি হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের পরে সরকার এখনো পর্যন্ত সংলাপের কথা বলছে নানান শর্ত দিয়ে। আগে যেমনটা মনে হয়েছিল যে একাদশ জাতীয় সংসদ যে কোনো সময় করতে পারে, মধ্যবর্তী একটা নির্বাচনের দিকে হয়তো যেতে পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি আসলে যেখানে বিএনপি নিজেরাই ঘোষণা দিচ্ছে যে তারা ঘর গোছাতে ব্যস্ত, এখন ঘর গোছাবে। অন্যদিকে বিএনপি যদিও বলছেন যে তারা সংলাপের জন্য খুব বিলম্ব করবেন না, অপেক্ষা করবেন না, কিন্তু তাদের কার্যক্রমে খুব একটা যে তারা মরিয়া হয়ে কিছু করতে চাইছে সেটি এখন পর্যন্ত মনে হচ্ছে না। তো এই অবস্থাটিতে কি মনে হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি আসলে কোথায় যাবে? মানুষ, অনেকে ব্যবসায়ীরা তাদের যে প্ল্যান প্রোগ্রাম করবে সেখানেও তারা নিশ্চিত হতে পারছে না যে আবার কি অস্থির হয়ে উঠবে কিনা বাংলাদেশ। যেমনটা আমি যদি বলি যে আমাদের এবারে রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক মহল বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি শুধু এবার একটু অনেক বেশি, এবং এখানে আবার বিরোধের জায়গাটাও বেশ তীব্র, আন্তর্জাতিক মহল দুভাগে বিভক্ত, সেটিও স্পষ্ট হয়ে গেছে। গতকাল কি মার্কিন রাষ্ট্রদূত বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বাংলাদেশ সময় রাত 9টায় বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন আন্তর্জাতিক বৈদেশিক সম্পর্ক কমিটিতে একটি শুনানি শুরু হয়েছে, আপনারা জানেন। এবং গত 10 তারিখে ইউএস এইডেড ফান্ডে এবং ডিফিডেড ফান্ডে আইআরএ একটি পোল করেছে, এবং সেখানেও তারা ওই পোল থেকেও যেটি বেরিয়ে আসছে যে সিংহভাগ মানুষ এখন আরেকটি নির্বাচন চায়, একটি ইনক্লুসিভ ইলেকশন চায়, পার্টিসিপেটরি ইলেকশন তারা চায়। এবং এইডের এর আগে একটি প্রেস কনফারেন্স তারা করেছেন যেখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, সেখানে তারা বলছেন যে তারা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন এবং পার্লামেন্টে স্ট্রেংথেন করবার জন্য যেসব ফান্ড আছে সেগুলো তারা তুলে নিচ্ছে, সেগুলো হয়তো অন্য খাতে ব্যয় করবে, এই খাতে তারা ব্যয় করতে খুব একটা আগ্রহী নয়। অন্যদিকে যেটি মনে হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো খানিকটা, এখন যারা ক্ষমতা আছেন তাদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে, বিএনপির প্রতি তাদের হয়তো এক ধরনের সহানুভূতি আছে। কিন্তু উইকিলিক্সের একটি রিপোর্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূত 2008-এ তারেক রহমান সম্পর্কে, যিনি প্র্যাকটিক্যালি বিএনপির প্রাণভোমরা বা প্রাণপুরুষ যাই বলি না কেন, তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যান করবার জন্য তিনি যেন না যেতে পারেন সেজন্য, এবং তার সম্পর্কে যে বিস্তারিত ওই তার বার্তায় যেটি লিখেছেন, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের তারেক রহমান সম্পর্কে অবস্থান হঠাৎ করে পাল্টে যাবে, বা তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব একটা আস্থায় নিতে পারবেন, সেটি মনে হয় কিনা। সব মিলিয়ে হয়তো ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটা বেশি আসলো। মাসুদা ভাট্টি যদি শুরু করেন আলোচনাটা। ধন্যবাদ জিল্লুর। কোত্থেকে শুরু করবো আসলে সেটি বুঝতে পারছি না, আপনি অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন। তো আমি আসলে মনে করি পুরোটাই ইলেকশন কেন্দ্রিক, এবং এখানে একটু আগে আমরা অনুষ্ঠান শুরু করবার আগে নাইমুল ইসলাম খান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি সার্ভের কথা বলেছেন, আইআর এর আগে যেই সার্ভেটা, সেখানেও দেখানো হয়েছে যে ইলেকশন যদি বিএনপি পার্টিসিপেট করতে হয়তো 5ই জানুয়ারি ইলেকশনে আওয়ামী লীগ জয়ী হতো, এখনো হলে আওয়ামী লীগ জয়ী হবে। কিন্তু ওই সার্ভেতেও বলা হচ্ছে যে মানুষ আসলে যে নির্বাচনটি হয়েছে সেটি পছন্দ করছে না, এবং মানুষ একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন ইমিডিয়েটলি চায়। দেখুন, মানুষের সামনে আর কোনো বিকল্প ছিল না, মানুষের সামনে আমরা কোনো বিকল্প ধরতে পারিনি যে নির্বাচন যদি না হয়, অথবা মানে নির্বাচন যা হয়েছে তার চাইতে বেটার কোনো নির্বাচন হতে পারতো কিনা, সেরকম কোনো বিকল্প আমরা কোনো পক্ষে ধরতে পারিনি। বিশেষ করে যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছে তারা কখনোই বলতে পারেনি ঠিক আছে আলোচনার টেবিলে তারা কি নিয়ে কথা বলবে, একটা রূপরেখা আসলে কেউ দিতে পারেনি কোনো পক্ষই, বিশেষ করে যারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছে। দেখুন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি একটি বিশেষ সময়ের বিশেষ প্রয়োজন ছিল, এবং সেই বিশেষ প্রয়োজনীয়তা অল্প কিছু কালের জন্য ইন্টেরিম, একটি তত্ত্বাবধায়ক শব্দটা কিন্তু তত্ত্বাবধান মানে হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য, দায়িত্ব না, অল্প কিছুক্ষণের জন্য তত্ত্বাবধান করা, সেটার প্রয়োজনীয়তা আসলে কয়েকটি নির্বাচনের মাধ্যমে দিয়ে ফুরিয়ে গেছে। এ কারণে আমি বলতে চাইছি যে বিতর্কিত হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কেউ নিজেকে প্রমাণ করতে পারেনি তিনি নিরপেক্ষ, একেবারেই যে মানুষ আমরা যে বলেছি নির্দলীয় নিরপেক্ষ, কোনো তত্ত্বাবধায়ক সরকারের অতীত ইতিহাস যে কয়টি আমাদের সামনে ছিল কেউ প্রমাণ করতে পারেনি যে আমরা নির্দলীয় এবং নিরপেক্ষ। সুতরাং এই যে একটা হাঁস জারু পদ্ধতি, মানে না হাঁস না সজারু, এই পদ্ধতি বাংলাদেশে দীর্ঘকাল চলতে পারে না, গণতন্ত্রের জন্য দীর্ঘকাল চলতে পারে না। কোনো না কোনো সময় এসে আমরা তো ধরুন ইকোনমিক সূচকে এগিয়ে যাচ্ছি,
আমরা গণতান্ত্রিক সূচকে এগিয়ে যাচ্ছি, আমরা নানাবিধ সূচকে এগিয়ে যাচ্ছি, যাকে বলা হচ্ছে বাংলাদেশ প্যারাডক্স। মানে বাংলাদেশ এত সমস্যার মধ্যেও এগিয়ে যাচ্ছে, এই যাকে বলা হচ্ছে বাংলাদেশ প্যারাডক্স। এই প্যারাডক্সের ভেতরে এসে দাঁড়িয়ে আমরা আবার সেই পেছন দিকে, তত্ত্বাবধানের দিকে ফিরতে পারি না, আমরা ফিরতে পারি সামনের কোনো দিকে। কিন্তু সেটি হয়নি, সেটি এবার মানে কোনো পক্ষই আলোচনায় বসতে পারেনি, বা আলোচনার সরকার পক্ষ এগিয়ে গেলে বিএনপি পিছিয়েছে, বিএনপি আগালে সরকার পক্ষ পিছিয়ে গেছে। সুতরাং এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সংঘাতপূর্ণ। গত একটি বছর চিন্তা করে দেখুন আপনি, আমি শুধু মাঝে মাঝে তুলনা করি যে গত অক্টোবর থেকে আপনি জানুয়ারির 5 তারিখ পর্যন্ত সময়টি দেখুন, কি ভয়াবহ অসম্ভব একটি সময় বাঙালি জাতি পার করেছে। আর 5 তারিখের পরে আজ পর্যন্ত যে 4-5 সপ্তাহ দেখুন আপনি, আমার কি মনে হয় জানেন, গত 2 বছর 2.5 বছরে ব্যবসায়ীরা বা বাংলাদেশ যতখানি কাজ না করেছে, তড়িঘড়ি করে এই 4 সপ্তাহে তার চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার মানে অবস্থায় এসছে। হতে পারে এটি এক ধরনের, আবারও বলছি, হতে পারে যেটি এক ধরনের বিশেষ অবস্থা। প্রত্যেক রাষ্ট্র এরকম বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থার ভিতর দিয়ে যায়। আমার মনে হয় বাংলাদেশের এই যে নতুন এই সরকারটি একটি বিশেষ সরকার, কোট আনকোট, এবং এই বিশেষ সরকার তার কাজ দিয়ে তার কি বলবো আমি, মানুষের কাছে পৌঁছানোর কিছু বাংলাদেশের কিছু ভাইটাল গুরুত্বপূর্ণ কিছু ইস্যুজ আছে। সেই ইস্যুসগুলো যেমন ধরুন আমরা বলি গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, যেটি আমরা অনেক দিন ধরে আলোচনা করছিলাম নাইমুল ইসলাম খানের সাথে, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার, অর্থনীতি এবং সুশাসন। এই কিছু বিষয় নিয়ে যদি এই সরকার, এই বিশেষ সময়ের সরকার খুব দ্রুত কিছু পদক্ষেপ জনগণকে দেখাতে পারে, বিশেষ করে আপনি যদি এই আওয়ামী লীগের ম্যানিফেস্টোটা দেখেন, এবারের ম্যানিফেস্টোটা, এর আগের বারের ম্যানিফেস্টোটা, তাহলে দেখতে পারবেন যে ওরা কিছু কিছু বিষয় প্রাধান্য দিয়েছে। এই যে রূপকল্প 2021 বলছে বা 2043 বলছে, এর ভিতরে কিছু কিছু বিষয় প্রাধান্য দেওয়া আছে এবং আমার মনে হয় প্রত্যেক জিনিস হাইলাইট করা হয়েছে। এই হাইলাইটের বিষয়গুলো যদি এই বিশেষ সময়ের সরকার অল্প কিছুদিনের মধ্যে অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারে, সমাধান করতে পারার কথা বলছি না, বাংলাদেশে রাতারাতি কোনো সমাধান সম্ভব নয়, যদি অ্যাড্রেস করতে পারে তাহলে আমার মনে হয় এই যে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, এই স্বস্তির নিঃশ্বাসটি আর একটু দীর্ঘ হবে, মানে আরেকটু দীর্ঘ সময় মানুষ ইয়েকে দেবে, সরকারকে দেবে বলে মনে করেন আপনার? আমি শুধু সরকারকে দেবে বলছি না, কিন্তু আমি বলছি বিরোধী দল, যে মানে আগের বিরোধী দল যারা ছিল বিএনপি, তাকেও দেবে। কারণ বিএনপিকে এই যে সাম্প্রতিক বিএনপির যে চিত্র বা চরিত্র বা যে ভয়াবহতা বাংলাদেশের বাঙালিদের মানে বাংলাদেশের মানুষের মনে বিএনপি সৃষ্টি করেছে, সেখান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসাটা হচ্ছে কিভাবে, এখন যে মানে খালেদা জিয়া বলছেন মানে ঘর গোছানোর কথা, এখন যে বলছেন মহানগর কমিটির সম্মেলন করার কথা, এই সব করে আগে এই যে 1 বছর ধরে চলা জামাত নির্ভর রাজনীতি, এই সহিংসতা রাজনীতি থেকে মানুষকে ভোলাতে হবে, মানুষের স্মৃতিকে খানিকটা সরিয়ে আনতে হবে। তখন উনি যে কথা বলতে চাইছেন, ওনার যে কজ, সেই কজটা উনি প্রতিষ্ঠা করতে ওনার জন্য সহজতর হবে। কিন্তু এর মাঝখানে যদি গভর্নমেন্ট ভুল করে তাহলে সময়টি আরও দ্রুত হবে, আরও এগিয়ে আসবে। কিন্তু যদি আমি যে কথাগুলো বলছি যে গভর্নমেন্ট যদি কিছু কিছু ভাইটাল বিষয়, যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, সেই বিষয়গুলো নিয়ে যদি গভর্নমেন্ট এমন কোনো পদক্ষেপ দেখাতে পারে, এবং আমি মনে করি ইতিবাচক কিছু পদক্ষেপ তো নিয়েইছে, বিশেষ করে মন্ত্রিসভা গঠন এবং তার পরবর্তী কিছু কার্যক্রম, এইভাবে চলতে থাকলে আমার মনে হয় যে এই সময়টা খুব দ্রুত আসবে। আইআরআই এর যে পোল, সে পোল বলছে যে শতকরা 57% মানুষ আসলে উইদিন 6 মান্থ ইলেকশন চায়। শতকরা 57%। দেখুন, আমরা বাংলাদেশের জরিপ নিয়ে আমরা খুব করি, মানে ধরুন এটাকে জরিপকে খুব মূল্যায়ন করি। আমি আপনার পক্ষে জবাব দিই। অ্যাকচুয়ালিও 57% মানুষ ওই দিন 6 মাসের মধ্যে নির্বাচন চায়, কিন্তু 3 মাসের মধ্যে যদি আওয়ামী লীগ আরো কিছু ইতিবাচক করতে পারে, এই 6 মাস 1 বছর হয়ে যাবে। আপনি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছেন, আমি এরকমই মনে করি। কারণ এই জরিপকেও মিথ্যা বলার দরকার নাই, কারণ ওই দিন না, আপনিও বলেন না, আমি বলছি যেদিন এই জরিপের প্রশ্নের জবাব দিচ্ছেন একজন নাগরিক, তিনি ওই দিন থেকে তার ভাবনা হচ্ছে 6 মাসের মধ্যে হয়ে গেলে ভালো। কিন্তু আগামী 3 মাস এই সরকারের যদি গভর্নেন্স সাইডটা ওই রকম ইতিবাচক হয় এবং বিরোধী দল বিএনপি
যদি ইতিবাচকভাবে প্রচন্ড কোনো চাপ সৃষ্টি না করে, এখানে একটু রিল্যাক্সড হয়ে সরকারের টাইমের যে ব্যাপারটা এটা আরেকটু ওইখানেও রিল্যাক্স আপনার কাছে আপনি শেষ করে দিন এই হ্যাঁ পর্যায়ে। নিশ্চয়ই, আমি এই কথাটাই বলছিলাম যে নাঈম ইসলাম খান যেটি বললেন যে দুই পক্ষকেই আসলে মানুষ সময় দিয়েছে। কারণ দেখুন 5 তারিখ পর্যন্ত আমরা যা দেখেছি বাংলাদেশের, ধরুন আমাদের জীবদ্দশা আমরা এতটা সহিংসতা দেখিনি আসলে। মানে আমার জীবদ্দশা বলতে স্বাধীনতার পরবর্তীতে যারা আমরা বাংলাদেশে বড় হয়েছি, মানে মুক্তিযুদ্ধে এক ধরনের সহিংসতা তো ছিলই, তারপরে পরবর্তীতে আমি আসলে এতটা সহিংসতা দেখিনি। সুতরাং এই সহিংসতার স্মৃতি মানুষের মধ্যে এখনো প্রবল। বাকি যারা আছে, আপনি 57 আর বাকি হচ্ছে থাকছে কত 43%, তাদের কথা কিন্তু ভুলবেন না। তারা কিন্তু কি চায়? তারা কি নির্বাচন চায় না? তার মানে না, তার মধ্যে 34% যারা সরকারকে সময় দিতে চায় পুরো টার্ম। হ্যাঁ, তো 34% কিন্তু একটা কম ইস্যু নয়, বাংলাদেশের কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট 34%। আপনি এই 34%-এর চাওয়াকে, অনেক দেশে সরকার গঠন হয়, মানে প্রপার নির্বাচন হয়ে সরকার গঠন হয় মাত্র 29%-এর ইয়েতে, 33% বড় জোর, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে। সুতরাং এখানে 34% মানুষ যখন বলছে যে তারা সরকারকে সময় দিতে চায়, এই 34-54 হতে বোধহয় সময় লাগবে না। আমি আবারও বলছি যে মানে প্রোভাইডেড যে বাংলাদেশের মানুষকে সরকার যা, বাংলাদেশের মানুষ যা চাইছে, যাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো প্রোভাইড করতে পারছে। জি, আসবো আপনার কাছে নাঈমুল ইসলাম খান। এটা খুবই অভিনব বাংলাদেশের অবস্থাটা, অত্যন্ত অন্যরকম। যে যুক্তিটা মাসুদা ভাট্টি এখন দিলেন যে এই যে 34% লোক চায় না, এবং মাসুদা ভাট্টি খুব স্ট্রংলি বলেন এই 34% কিন্তু বিশাল শক্তি হয়ে যেতে পারে। ঠিক একই রকম কিন্তু আপনি যদি বিএনপি আওয়ামী লীগের ভোটের প্যাটার্নটা চিন্তা করেন, সেটাও কিন্তু এরকমই কাছাকাছি। তো বিএনপিকে যে অবহেলা করা যাবে না, সেটা কিন্তু তার প্রাপ্ত ভোট, ওই সংসদের সিট দিয়ে সবসময় বোঝা যাবে না তার রিয়েল সমর্থনের বেজ। তো এটা একটা অদ্ভুত রকম সিচুয়েশন বাংলাদেশে এমন একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম হয়েছে যেখানে এটা ভেরি 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 আনইউজুয়াল। আমাদের মতো দেশগুলিতে জেনারেলি পরিবার থাকে একটা, আমাদের এখানে আবার দুটো, এবং দুটো থাকার ফলে, দুটো প্রধান দল থাকার ফলে ওই দেশগুলির চাইতে আমাদের দেশের কিন্তু সংকট কম। কারণ এই যে নানামাত্রিক হচ্ছে না, দুই দল একজন আরেকজনকে বুঝতে পারে, এবং অলরেডি কিন্তু আমাদের একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে অন্তত গত 20-25 বছরের, যে এক দল নয়তো অন্য দল, এক দল নয়তো অন্য দল, যেটা প্রধানমন্ত্রীর টেলিফোন সংলাপ বিরোধী দলের নেত্রীর সাথে, সেখানেও তিনি বলেছেন আমরা বিরোধী দলে নয়তো আপনি সরকারে নয়তো আমরা। তো এই যে এই জিনিসটা কিন্তু এক অর্থে একটা চ্যালেঞ্জ, কারণ অনেক রাজনৈতিক দল এখানে কোনো জায়গা পাচ্ছে না অ্যালায়েন্সের ভিতরে ছাড়া। আর অন্য অর্থে আবার সুবিধা যে আমরা বিকল্প আছে আমাদের দুই দিকে। আমি 5ই জানুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে আমি দেখি যে আওয়ামী লীগ অর্জন করেছে একটা সময়, তার হাতে সময় পেয়েছে, এইটাই তার ম্যান্ডেট, মানে সময়টাই তার একটা ম্যান্ডেট, যে সময় দিল মানুষ, সময় দিল। এটা আরো জোর দিয়ে সুন্দর করে বলে 71 টিভির সিইও মোজাম্মেল বাবু, উনি বিডি নিউজের একটা প্রোগ্রামে এইভাবেই বলেছিলেন, এবং আমি তার সাথে একমত যে আওয়ামী লীগকে সময় দিয়েছে, মোজাম্মেল বাবুর ভাষায় ম্যান্ডেট দেয়নি। ম্যান্ডেট তারা অন এ রেগুলার বেসিস, উনি বলছিলেন সম্ভবত প্রতি মান্থলি বেসিসে ম্যান্ডেট আদায় করে নিতে হবে, যেটার আবার ইঙ্গিত মাসুদা ভাট্টিও দিলেন। আমারও মনে হয় যে এটা এইরকমই সিচুয়েশনটা। বিএনপিরও কিন্তু 5ই জানুয়ারিতে অর্জন কম নয়। অর্জনটা কি? বিএনপি কিন্তু সরকারি দল আওয়ামী লীগের অনেক চেষ্টা সত্ত্বেও বিএনপি ভাঙেনি, বিএনপির কাউকে নির্বাচনে নেওয়া সম্ভব হয়নি, তার 18 দলীয় জোট কোনো একটি দলকে নির্বাচনে নেওয়া যায়নি, বরং ব্যাপক সংখ্যক দল, অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের নিবন্ধিত সংখ্যাগরিষ্ঠ দলই নির্বাচনকে ঘোষণা দিয়ে বর্জন করেছে। তো এটা কিন্তু রাজনৈতিকভাবে বিএনপির কম অর্জন নয়, কিন্তু বিএনপি আবার ওই যে রাজনীতির সহিংসতার কারণে এটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। মাসুদা ভাট্টি একভাবে বলেছেন, আমি তার সাথে একমত, আমি হয়তো ভিন্নভাবে বলবো, এটা কিন্তু বিএনপিকে নানামাত্রিকভাবে দুর্বল করেছে, কারণ তারা সুসংগঠিত দল ছিল না। আমি যেটা মনে করি বিএনপির যেটা স্ট্রং পয়েন্ট, তারা রাজনীতিটা ওই স্ট্রং পয়েন্টের বেসিসে করে নাই, তারা করেছে তাদের জন্য যেটা দুর্বল পয়েন্ট, যেটা তারা অন্যদের কাছ থেকে অ্যাকোয়ার করে সেই স্ট্রেংথটা দেখাতে গিয়েছিল, যার ফলে নিজের যেটা সবল জায়গা। কিন্তু এটি আপনার কাছে এখন মনে হয় না যে গত 7 বছরে আসলে বিএনপি ক্ষমতার বাইরে থেকে এখন তারা ঘর গোছানোর কথা বলছে, মানে এতে তার দুর্বলতাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, যে আসলে খুবই ডিসঅর্গানাইজড এবং এখানে
নেতৃত্বের সেই কমান্ডটা নেই বা যোগাযোগটা নেই, কমিউনিকেশন গ্যাপ। আমি একটা পয়েন্ট অ্যাড করি, 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, কিন্তু আওয়ামী লীগকে কখনো এরকম মনে হয়নি, আওয়ামী লীগকে বলতে হয়নি কেন? আওয়ামী লীগ তো ভেঙেও ছিল, আওয়ামী লীগ তো ভেঙেছিল, ভেঙেছে তো বিএনপিও ভেঙেছে, তাই না? না, বিএনপি সেই অর্থে কিন্তু ভাঙেনি কখনোই, মানে ওই আওয়ামী লীগের মতো করে এরকম করে ভাঙেনি। আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না যে এখন ঘর গোছানোর কথা বলা হচ্ছে মানে এই না বিএনপি সবসময় দল, বিএনপির বৈশিষ্ট্য এরকম। আমরা এটাকে দুর্বলতা বলাটা আমি মনে করি এটা বিএনপির প্রতি অবিচার। কেন? কারণ একটা বৈশিষ্ট্য, সে ফর এক্সাম্পল জাপানিরা বেটে, এখন সবাই বেটে না, কিন্তু জাপানিরা বেটে, এটা একটা দুর্বলতা হিসেবে দেখার ঠিক না, কারণ এটা তাদের জেনারেল ফিচার, এটা তাদের বৈশিষ্ট্য। বিএনপির রাজনৈতিক বৈশিষ্ট্য আর আওয়ামী লীগের রাজনৈতিক বৈশিষ্ট্য এক না। সো এই পার্থক্যটাকে দুর্বলতা আমি দেখতে চাই না, এটা তাদের বৈশিষ্ট্য। দুর্বলতা হচ্ছে যে বিএনপি যখন বিএনপির স্ট্রং পয়েন্টের বেসিসে সংগ্রামে না নামে, অন্যের স্ট্রং পয়েন্টের উপরে, অন্যের মানে শক্তির উপরে ভরসা করে যখন করতে যায়, এটার সুবিধাও পেয়েছে, আবার এটার কিছু অসুবিধাও তাকে নিতে হচ্ছে এখনো। সেটাই গুছানো। শুধুমাত্র এটা না যে ঢাকা শহরের মহানগর কমিটির দুর্বলতা, এটা কেবলমাত্র কমিটির দুর্বলতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা প্রপার কর্মসূচি দিতে পারছি কিনা, এক কর্মসূচি বিফল হলে বিকল্প কর্মসূচি আমার থাকছে কিনা, এই জায়গাগুলিতে আমরা সমন্বয়হীনতাও দেখেছি। কিন্তু আমি কিন্তু উভয় দিকের পজিটিভ সাইডগুলি দেখতে চাই, কারণ আওয়ামী লীগ যেমন সময় পেয়েছে, বিএনপিও সবকুল হারায়নি। বিএনপি একটা অপরচুনিটি মিস করেছে, কিন্তু কমপ্লিটলি ভুল করেছে রাজনৈতিকভাবে, এটা মনে করার কারণ নাই, কারণ তাদেরও কিছু অর্জন আছে। এখন এই সময়ে তারা রাজনৈতিকভাবে দলকে সংগঠিত করার অন্য কারণেও প্রয়োজন। আপনি দেখেন কত হাজার কর্মীর বিরুদ্ধে মামলা। এখন যদি তারা অ্যাগ্রেসিভ থাকে, উপজেলা নির্বাচনেও কিন্তু এমন পরিস্থিতি হবে তারা সুস্থিরভাবে ইলেকশন করতে পারবে না। সুতরাং তাদেরকেও একটা পিস টাইম নিতে হচ্ছে। আমার তো ধারণা উপজেলা নির্বাচনগুলি সম্পন্ন হওয়া পর্যন্ত বিএনপি পুরোটাই তাদের সাংগঠনিক স্ট্রেংথেনিং এর জন্য সম্ভবত ব্যয় করবে। আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নটা হচ্ছে, ধরুন আমরা এই যে কথাটি সবাই বলছে যে জাতীয় নির্বাচনে বিএনপি গেল না, কিন্তু একই সরকার, একই নির্বাচন কমিশন, তাদের অধীনে উপজেলা নির্বাচনে যাচ্ছে, এটা কি রাজনৈতিক ভুল নয় বা রাজনৈতিক হারিকিরি নয়? আপনার কি মনে হয়? না, আমার এটা মনে হয় না। কেন মনে হয় না? এই জন্য যে বিএনপি জাতীয় নির্বাচনটাকে বরাবরই তারা আলাদা করেছে। জেনারেলি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলি তারা বয়কট জেনারেলি করে নাই, এক্সেপশনালি করেছে যখন লোকাল রিজন থাকে। লোকাল বলতে দুইটা, জিওগ্রাফিক্যালি লোকাল রিজন অথবা একটা মানে ন্যাশনালি ওই সময়ের টেম্পোরালি মানে একটা বলতে পারি স্পেশিয়ালি, আর একটা হলে টেম্পোরালি কোনো রিজন, মানে ওই সময়ের কোনো একটা ঘটনা এই সময় নির্বাচনটা বর্জন করতে চায় সময়ের কারণে, সেটা করেছে। আর এখন একটা দ্বিতীয় কারণ আছে বিএনপির জন্য, কারণ বিএনপি এটা কৌশল হিসেবে নিয়েছে যে এই নির্বাচনটা করে সে তার দলটাকে গুছাবে, তার মানুষজন যে পালানো আছে তাদেরকে ফিরিয়ে আনবে। এই নির্বাচনের প্রচারণার দিক থেকে এটা তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে। সুতরাং সার্ভাইভাল দলকে, কিন্তু যুক্তির খাতিরে যারা আমরা এই যে টকশোতে বসে বা যারা লিখছি, যারা পলিটিক্যাল বিশ্লেষণ করছি, রাজনৈতিক বিশ্লেষণ করছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, কিন্তু বিএনপির পক্ষে এইজন্য যে জাতীয় নির্বাচন, যেই নির্বাচন সরকার পরিবর্তনে ভূমিকা রাখে, তারা প্রধানত কিন্তু সেই নির্বাচনের কথা বলেছে। এবং আমরা যদি কনসেপচুয়ালি তত্ত্বাবধায়ক সরকার, আমি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইডিয়ার পক্ষে না, কিন্তু আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু কেবলমাত্র জাতীয় নির্বাচনের জন্যই প্রযোজ্য, অন্য কোনো নির্বাচনের জন্য প্রযোজ্য নয়। সুতরাং ওই তাত্ত্বিক কারণে আমরা আসলে এই জায়গাটি আমরা কেন একবার ওই সুযোগটি আমরা দেখলাম না যে বাংলাদেশে একটি নির্বাচন হলো অন্য স্বাভাবিক গণতান্ত্রিক দেশে যেরকম ভাবে হয়। বুঝতে পারছেন? আমার কাছে সেই প্রশ্নটি খুব জরুরি, কারণ এই যে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে আমি আসলে জাতীয় নির্বাচনের মধ্যে খুব পার্থক্য খুব একটা দেখি না এই কারণে যে স্থানীয় সরকার ক্ষমতার পালাবদল পরিবর্তন একটা হচ্ছে, দেখেন ভাই, কিন্তু ক্ষমতার পালাবদল হয় না, সেটা আসলে সত্য নয়। বিএনপির যুক্তি এটা কিন্তু ক্ষমতার তারাও তো পালাবদল ওখানে তো হচ্ছে না। মাসুদা ভাট্টি, আমি কিন্তু আপনার পয়েন্টে আসবো। এই প্রসঙ্গে আপনি কিছুক্ষণ আগে কথা বলেছেন, আমি কিন্তু আপনার সাথে একমত, ওই জায়গাটাতে আমি আসছি। আমি শুধু আপাতত, আপনি কিন্তু বলছেন, আপনি কিন্তু আমাকে প্রশ্নটা করেছেন এই নির্বাচনটাতে যাওয়াটা তাদের স্ববিরোধিতা কি। আমি বলবো যে এই নির্বাচনে যাওয়াটা তাদের
তাদের দলকে পুনর্গঠনের জন্য খুব জরুরি। সুতরাং ওই জীবন বাঁচানো ফরজের মতো দল সুসংগঠিত করার জন্য এই ট্রেনটা যদি তারা মিস করত, আগামী 2 বছরের মধ্যে আর কোনো ট্রেন ছিল না কিন্তু অ্যাভেলেবল, একটা মেজর ট্রেন এটাই। সুতরাং আমি বলবো, যদিও ইনু ভাই এটাকে লোকাল ট্রেন বলেন, এটা আসলে লোকাল ট্রেন না, এটা একটা মেজর ইন্টারসিটি। আমি কেন লোকাল ট্রেন বলবো? আমি এটা ইন্টারসিটিকেই বলবো, কারণ ওই যে আমি দুটোকেই নির্বাচন মানেই হচ্ছে একটা রাজনীতিবিদদের জন্য পরীক্ষা, একটা রাজনৈতিক দলের জন্য পরীক্ষা। কিন্তু আমি কিন্তু আপনার সাথে আমি একটা একমত ওই পরীক্ষায় জায়গাটাতে। বসবো, এটা কিন্তু হয় না। আপনি ধরুন আপনার ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, কোন ছেলে মেয়ে বললো যে আমি ইংরেজি পরীক্ষা দিব, আর কেউ বললো আমি বাংলা পরীক্ষা দেব না, এটা তো হয় না। না, আপনাকে এই সব তুলনাটা পরীক্ষা দিতে মাসুদ হবে। ঠিক হবে না, কারণ ইংরেজি এবং বাংলা দুইটাই যেহেতু একই পরীক্ষার অধীন, সেটা একই ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু এটা হচ্ছে যে আপনি স্কুলের কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ধাপের কথা বলতে পারি, এসএসসি এইচএসসি, যে এটা টিউটোরিয়াল পরীক্ষা বা কিংবা মনে করতে পারেন যে এটা ইন্টারনাল পরীক্ষা, যেটা আমার পাবলিক পরীক্ষা না, এরকম আর কি জিনিসটা। তবে আমি বলি, আপনার ওই পয়েন্টটা খুবই প্রণিধানযোগ্য, ইম্পর্টেন্ট। আপনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সাময়িক ব্যবস্থা হতে পারে, কিন্তু আমি আরো 1 ডিগ্রি বেশি যাব। আমি অবশ্যই বিশ্বাস করি যে তত্ত্বাবধায়ক পারসে, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, এটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে না, এটা তার উল্টোটা করে। এটা ইনকামবেন্ট পার্টির জন্য মানে পরাজয় নিশ্চিত করে। আর বিএনপি যেটা নিয়ে তদবির করছে, যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ যেটা বলছিলেন যে আওয়ামী লীগেরই সরকার থাকবে তত্ত্বাবধায়কের রূপে, এইটা নিশ্চিত করে যে বিরোধী দল পরাজিত হবে। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি। এখন আমাদের আসলে দরকার ছিল এমন ভাবে একটা ব্যবস্থা। আমি আপনার জায়গাতে চলে আসবো, কিন্তু আমি আমার মতো করে আমি আপনার জায়গাতে আসবো, সুতরাং আপনার কিন্তু কোনো আপত্তি থাকবে না, আমি শিওর। আমি বলছি যে আমরা, আপনি যেটা বলেছেন, এটা বিএনপিও সেই রকম কোনো ইনোভেটিভ সৃজনশীল প্রপোজাল নিয়ে আসে নাই যে কেমন একটা ব্যবস্থা হলে এই আশঙ্কাটা থাকবে না যে নির্বাচন প্রভাবিত হবে, সেটার জন্য একটা প্যাকেজ। আর আমি আজকে যখন আমরা এই টক শো করছি, তখন আমি সেই সম্ভাবনাটা দেখছি। 5 জানুয়ারির ওই ডেডলাইন তো নাই আর। এখন ডেডলাইন না থাকাতে কি হয়েছে, উই হ্যাভ এনাফ টাইম, আনলিমিটেড টাইম এন্ড রিসোর্সেস টু গো ফর সামথিং ভেরি ইনোভেটিভ, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ কম্প্রিহেন্সিভ। এই কম্প্রিহেন্সিভের মধ্যে কি থাকবে? কেবলমাত্র একটি নির্বাচন না, এটা একটা স্থায়ী ব্যবস্থা। সেটা কিন্তু আবার বেগম জিয়া তার সংবাদ সম্মেলনে বলেছেন যে স্থায়ী একটি ব্যবস্থা। ভেরি ইন্টারেস্টিং। এই বেগম জিয়া বলছেন, কিন্তু বেগম জিয়া বলার পর আমরা টক শোতে যত ব্যতিব্যস্ত হচ্ছি ইলেকশনের জন্য, কিংবা সার্ভেতে যত বেশি বেরিয়ে আসছে, কিংবা আমেরিকান রাষ্ট্রদূত নির্বাচন তাড়াতাড়ি করার জন্য যত মানে আগ্রহী, খালেদা জিয়াকে আমার তত আগ্রহী মনে হয় নাই এখন পর্যন্ত। কেন মনে হয় নাই? আমি আমার কথা দিয়ে বলছি না। খালেদা জিয়া তো একটা প্রেস কনফারেন্সে বললেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না। তার মানে তো উনি তো মাথার মধ্যে তো 1 বছর একটা মিনিমাম আছে। যেখানে মার্কিন রাষ্ট্রদূত 3 মাসের মধ্যে নির্বাচন, যেখানে মার্কিন রাষ্ট্রদূত 3 মাসের মধ্যে চাচ্ছিলেন। সো মার্কিনীদের চাওয়া আর খালেদা জিয়ার চাওয়ার মধ্যে একটা বড় পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আমার কেন যেন এটা ধারণা হয়, somewhere between 1 year to 2 year একটা প্ল্যান বোধহয় বিএনপিরই প্রস্তুতি আছে হয়তো। কারণ এখনো যদি 1 বছর বলে, তো এটা বলতে বলতেও তো 1-1.5 বছর চলে যাবে। সো আমি ওইটাতেও যাব না। আমি কিন্তু ইতিবাচক আলোচনার পক্ষপাতী। এটা যদি, আমার কথা হলো, এটা যদি 5 বছরও যায়, যদি নির্বাচনটা 5 বছর পরেও হয়, কিন্তু আমরা যদি ইন দি মিন টাইম সকলে সক্রিয়ভাবে সচেষ্টভাবে একটা স্থায়ী এবং কম্প্রিহেন্সিভ রেজলিউশনে যেতে পারি, তখন বিএনপি কি বলতে পারবে যে 10 বছরের সংগ্রামে আমরা একটা সুন্দর ব্যবস্থা আদায় করেছি। আওয়ামী লীগেরও তখন হারানোর কিছু থাকবে না। সে বলবে যে আমরাও ইতিবাচক রাজনীতি দিয়ে পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছি। এবং দেশ কি পাবে? দেশ একটা অত্যন্ত ইতিবাচক ধারার রাজনীতির উদ্বোধন পাবে। এখন এই 2 দলের মধ্যে এখন যে সংকটটা, এটা আমাদের কাছে অনেক সময় অবাক করা লাগে যে আসলে 2 দলের মধ্যে পার্থক্য কি। আমি নিজেও মাসুদা ভাট্টির কাছে জানতে চাইবো যে আপনি কিভাবে দেখেন 2 দলের পার্থক্য, কোথায় তাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্তরায় বা অসম্ভব কিছু জায়গা আছে। আমি শুধু বলবো যে আমি যেভাবে দেখি যে 2 দলের মধ্যে অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে ওভার দি ইয়ার্স পার্থক্য অনেক কমে এসছে। এমনকি মুক্তিযুদ্ধের বিষয়েও দলটার
অফিশিয়াল স্ট্যান্ড এই দুই দলেরই। স্ট্রংলি দ্বিমত পোষণ করছি আপনি দ্বিমত করেন, আপনার কাছ থেকে আমি শুনবো। আমি বলছি যে দুই দলেরই যে অনুপ্রেরণার সোর্স অফ ইন্সপিরেশন দুইজন মানুষ, একজন মানুষের সাথে তো আর কারোর কোনো তুলনা চলে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যিনি এই দেশের অবিসংবাদিত জাতির পিতা বঙ্গবন্ধু। তার সাথে কিন্তু আর কারোর নাম একই নিঃশ্বাসে উচ্চারণ করার আমাদের অধিকার নাই সো ফার এজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইজ কনসার্ন। কিন্তু তারপরে অবশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে জিয়াউর রহমান একটা বিশিষ্ট স্থানে আছেন। বঙ্গবন্ধুই তাকে বীরুত্তম উপাধি দিয়েছেন, তিনি মানে সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, ইত্যাদি ইত্যাদি আমরা সব জানি। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে এই দলের অনেক সদস্য মুক্তিযুদ্ধের সাথে জড়িত। কিন্তু আমার যেটা মনে হয় দুই দলের মধ্যে প্রধান যে বিরোধের জায়গাটা, একটা হলো সিভিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে 15ই আগস্ট, লিগালিটির পয়েন্ট অফ ভিউ থেকে 21শে আগস্ট। এটাই হচ্ছে কোর দুই দলের সমস্যা। আর ওই যে জামাত, ফান্ডামেন্টাল ইসলাম, এগুলি হচ্ছে কৌশলগত সাময়িক, মানে সমকালীন সমস্যা, এটা স্থায়ী সমস্যা নয়। কারণ আপনি দেখবেন বিএনপিও জামাতকে তার স্থায়ী মিত্র বলে না, এবং আমরা দেখেছি ওভার টাইম অনেক সময় বিএনপি জামাতের সঙ্গে পাশাপাশি ছিল না। সো আওয়ামী লীগের সঙ্গে ছিল কিনা আমি ওই আক্রমণাত্মক আলোচনায় যাব না, কিন্তু বিএনপির পাশে সবসময় ধারাবাহিকভাবে ছিল না। আমি এই জন্য বলছি যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যগুলি এত কমে আসছে, আছে এখনো এত কমে আসছে যে এটা একটা ট্রানজিশনাল উত্তর দিয়ে দিয়েছেন, পার্থক্য এখনো আছে। সো আমি এত কমে আসছে যে পার্থক্য কম থাকার কারণে রাজনীতি ডিফিকাল্ট হয়। এই ডিফিকাল্টির সময় এলোমেলো বিরোধিতা হয়। এখন কিছু এলোমেলো বিরোধিতার সময় আমাদেরকে পার করতে হবে, বিকজ ইট ইজ এ ট্রানজিশন ফেজ। হ্যাঁ, কিন্তু আমি এবার একটু আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে সব সময় কি বলি যে আমরা উদাহরণ খুঁজি আমাদের যুক্তির সপক্ষে, যে আমি একটা যুক্তি দিচ্ছি, আর কোনো একটা যুক্তি দিচ্ছি যে অমুক এই কাজটি করেছিল, কাজটির ভালো ফল হয়েছে। তা আমরা সবসময় মানে উন্নত গণতন্ত্রের জন্য যুক্তি খুঁজি, মানে আমেরিকা বা ইংল্যান্ডের কথা বলি, যে বাংলাদেশ বা ইন্ডিয়ার কথা বলি আমরা। আপনারা দেখুন আসলে বাংলাদেশের একটি মানে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক ঘরানাটা, এটা আসলে পুরোটা দাঁড়িয়ে আছে অনেকগুলো মিথ্যার উপরে, অনেকগুলো কুযুক্তির উপরে, যে যুক্তিগুলো আসলে ধোপে টেকে না। এক নাম্বার হচ্ছে স্বাধীনতার ঘোষক নিয়ে একটা যে একটা ইয়ে আছে, মানে আওয়ামী বিরোধী রাজনীতির শিবিরের একটা ইয়ে আছে, একটা কুযুক্তির উপরে দাঁড়িয়ে আছে। একজন অন বিহাফ স্বাধীনতার ঘোষক কি মানে বিরোধিতা করবার জন্য না তারা ক্রেডিটটা নেবার জন্য? আমি এটা কথা বলি, আমরা একটা করে যাই, আপনি তারা একটা ক্রেডিট দিতে চায়। নাম্বার 1 স্বাধীনতার ঘোষক। আসলে স্বাধীনতার ঘোষকের বিষয়টা কি, আমি আওয়ামী লীগের স্ক্রিপ্ট থেকে বলি। আওয়ামী লীগের স্ক্রিপ্ট, এটা আওয়ামী লীগের পজিশন হচ্ছে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে একটা ঘোষণা পাঠ করেছিলেন, এটা আওয়ামী লীগের অফিশিয়াল। এখন আপনি আমাকে বলেন এই সৌভাগ্য বাংলাদেশের আর কার হয়েছিল? তো এই ক্রেডিটটাকে তো দিতে হবে, তারা দাবি করছে বেশি, কিন্তু আমার কথাটা হচ্ছে দাবিটা কি নিয়ে করছে? মুক্তিযুদ্ধের অধিকার নিয়ে। আমি জাস্ট শুধু বলছি যে এই যে মানে জায়গাগুলোতে একমত হওয়া যায়নি। একটা হচ্ছে যে আপনি এই কথা কি করে ভুলবেন যে গোলাম আজমকে ফিরিয়ে নিয়ে এসে নাগরিকত্ব দেওয়া থেকে শুরু করে পুরোটা গেছে হচ্ছে আওয়ামী বিরোধী শিবিরের রাজনীতির দরবারে, যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল। পুরো এই বিরোধিতা তখন যে মুহূর্তে একজন মুক্তিযোদ্ধা, আপনি বলছেন আপনি মুক্তিযোদ্ধা এবং না, তখন এটা বাস্তবতা ছিল না, না তখন এই বাস্তবতা ছিল না, তখন গোলাম আজমকে ফিরিয়ে আনার বাস্তবতা ছিল না। আসলে আমরা তখন এনেছি, আপনি যদি জিয়াউর রহমান যদি চাইতেন গোলাম আজমকে ফিরিয়ে আনার দরকার ছিল না। না না, আমি কিন্তু আপনার সাথে একমত, একদম ফিরিয়ে আনার দরকার ছিল না। যদি ফিরিয়ে দরকার ছিল, যে মুহূর্তে উনি ওনার রাজনীতির জন্য যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছেন, সেই মুহূর্তে উনি খারিজ হয়ে গেছেন মুক্তিযোদ্ধার ইয়ে থেকে। এখানেই হচ্ছে আমাদের একটা ভাইটাল ফান্ডামেন্টাল একটা মানে পার্থক্য। এক মিনিট, দ্বিতীয় যে কথাটি বলছি যে দুই দল আসলে বিএনপির একটি মানে রাজনীতি আছে, রাজনীতি আসলে সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের বিরোধিতা করা। কারণ বিএনপি ওই প্ল্যাটফর্মটা ধারণ করে। বাংলাদেশে আসলে দুটোই রাজনৈতিক দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগ বিরোধী পক্ষটি বিএনপি ধারণ করে, এবং ফেয়ার এনাফ পৃথিবীর সর্বত্রই আমরা যদি দেখি যে ইংল্যান্ড, আমেরিকা, ভারত, বিজেপি কংগ্রেস ইয়েতে মানে কনজারভেটিভ আর লেবার, ওখানে ডেমোক্রেট অ্যান্ড কনজারভেটিভ। সো এরকম প্রত্যেক দেশেই মানে যেখানে যেখানে গণতন্ত্র আছে, আমরা আসলে বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও এটা আসলে দ্বিদলীয় গণতন্ত্রই আসলে প্রধান দল হয়ে যায় এটা। তো বাংলাদেশ এই ফেনামেনার বাইরে নয়, এটা পজিটিভ বা নেগেটিভ সেই বিশ্লেষণে আমি যাচ্ছি না। কিন্তু আপনি দেখুন যে 1980 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপির একটি রাজনীতি ছিল,
সেই রাজনীতি মানুষের কাছ থেকে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু 96-এর পর থেকে বিএনপির রাজনীতি আসলে ডেটোরিয়েট করেছে এবং আমরা এসে শেষ পর্যন্ত দেখলাম যখন আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করা শুরু করলো, আওয়ামী লীগ গভর্নমেন্ট, তখন এসে দেখলাম কি যে বেগম জিয়া আসলে বিএনপির যে রাজনীতি 1996 সাল পর্যন্ত হয়েছে সেই রাজনীতি উনি থাকলেন না, সেই রাজনীতি উনি ছেড়ে দিলেন। পুরো রাজনীতি থেকে বেরিয়ে এসে উনি একটি কিভাবে মানে ডেমনস্ট্রেশনটা কি কি করেছিলেন এত পার্টিকুলার যে খালেদা জিয়া এটা এত পার্টিকুলার, যেমন ধরুন আপনি 96 সাল পর্যন্ত 1980 থেকে 96 সাল পর্যন্ত বিএনপির নামে কোনো সহিংসতার ইয়ে করতে পারবেন না আপনি। হ্যাঁ, 21শে আগস্ট ঘটলো তারপরে, এবং তারপরে উনি আসলে জন্মদিন পালনের ব্যাপারটিও কিন্তু আমি এসেছে। এই দুইটা কিন্তু রেখেছি এই জন্য, এটা তো আপনার সাথে আমি একমত না, আমি প্রস্তাবই করলাম লিগেসিটা আসলে কি আর কি এখনো পর্যন্ত আমরা মানে নানা সময় শুনে থাকি। 15 আগস্টের বাইরে আর কিছু না 21-15 আগস্টের কথাটি বলতে হবে আপনাকে। এটা তো আমার প্রস্তাবনা, 21শে আগস্ট এবং 15ই আগস্ট হচ্ছে দুইটা ভাইটাল ইস্যু যেটা রিজলভ হতে হবে, এর বাইরে আর কি থাকতে পারে রিজলভ হবে কখন, আমি সেই কথাটা বলছি না, কখনটা আমরা আলোচনা করব না আপনাকে আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে রিজলভ হবে কখন, যখন ধরুন জিয়াউর রহমান সম্পর্কে এখনো নানা রকম মার্কিন ডকুমেন্টস বলুন, বিভিন্ন ডকুমেন্টস অলরেডি প্রমাণ হয়ে গেছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার খানিকটা হলেও যোগাযোগ ছিল, অথবা তিনি নীরব ছিলেন। তিনি বলেছেন তোমরা এগিয়ে যাও, আমরা মানে ইন্টারভিউতে বলেছিল যে কর্নেল ফারুক রশিদের যে তোমরা এগিয়ে যাও জুনিয়ররা, আমরা কিছু বলবো না। তো যাই হোক উনি এটা জানতেন, সুতরাং ওই লিগেসিটা ওনার ছিল। 21শে আগস্টের সঙ্গে আবার তার ছেলে তারেক জিয়ার নাম উচ্চারিত হচ্ছে আজকে। মানে দেখুন, যদি আপনি এই যে লেগেসি, এই লেগেসিটা যদি না ছেড়ে বের হন এবং একই দিনে জন্মদিন করা, এই যে ব্যাপারগুলো, বেগম জিয়া আসলে 96-এর পরে এইটাকে স্ট্রংলি করা শুরু করেছেন। তার আগে কিন্তু এই জায়গাটাতে তো আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি 96-এর আগ পর্যন্ত বলছি নতুন এলিমেন্ট আপনার চিন্তায় আছে বা এক্সট্রা সহিংসতা বিএনপি আন্দোলনের মধ্যে আসলে সহিংসতা ছিল না, যেটা 2001 সাল থেকে 2007। এবং আরেকটা জিনিস, আমরা বিএনপিকে ধর্মভিত্তিক রাজনীতি মানে ট্যাগ করতে চাই। বেগম জিয়া কি আসলে ধর্মভিত্তিক রাজনীতি করেন? তাহলে তো ওনার নিজস্ব যে মানে ওনার ব্যক্তিত্ব, ওনার পার্সোনালিটির মধ্যে ওনার যে উপস্থিতি, সেটাই বিএনপি তো বলে না যে তারা একটা ধর্মভিত্তিক দল। বিএনপি বলে না, কিন্তু 2001 থেকে মানে আপনি দেখুন বাংলা ভাইয়ের উত্থান থেকে শুরু করে তারপরে পরবর্তীতে মানে এটা মিডিয়ার সৃষ্টি এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া নিয়ে যেসব যতগুলো ঘটনা ঘটেছে, এবং সবচাইতে বড় কথা 10 ট্রাক না, এটা আসলে মানে দেখুন এটা বাধ্য হয়েছে এবং এটা বাধ্য হলো, এই সরকারটা তো করেছে। কিন্তু আপনি এখন যদি আমরা বলি 10 ট্রাক অস্ত্র মামলার কথা চিন্তা করে দেখেন। না অবশ্যই এটা তাদের আমলেই ধরা পড়েছে। বিএনপি এই দায় কিভাবে ধরা পড়েছে নাইমুল ইসলাম খান, আপনি সাংবাদিক, আপনার রিপোর্টাররা কিভাবে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে রাজনীতিটা আপনাকে দেখতে হবে। এটা নিয়ে রাজনীতি শতভাগ আমি আপনার সাথে শতভাগ একমত। এটা একটা স্টেট পলিসির ব্যাপার ছিল এবং আমরা মনে করি বাংলাদেশকে আমরা এই স্টেট পলিসি দেখতে চাই না। সেই কথাই বলছি যে বিএনপির আগের আমলে 1991 থেকে 1996 সাল পর্যন্ত বিএনপির যে সরকার ছিল সেই সরকারের রাজনৈতিক মানে স্ট্র্যাটেজি দেখেন আপনি, তার সঙ্গে কতখানি ডেভিয়েট করে, আপনি কি মনে করেন উলফাদেরকে তখন এই বিএনপির আমলে এখান থেকে সাপোর্ট দেওয়া হতো না? সাপোর্ট দেওয়া হতো কি হতো না যেত। হ্যাঁ, কিন্তু আপনি এরকম মানে কি বলবে নগ্নতার একটা সীমা আছে। তো ধরা পড়াতে নগ্নতা মনে হচ্ছে। এরকম 10 ট্রাক হয়তো 100 বারে গেছে, চালান হয়েছে ঠিকই, এবং আগের বিএনপির আমলও হয়েছে। আমি নিজে কতগুলি কথা বলছি যে এই জায়গাগুলিতে কিন্তু আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আমি বলছি যে এই 21শে আগস্ট নিয়ে হাউ ডু ইউ সলভ, কারণ আপনিও বলছেন যে বিএনপির যে বিরাট জনসমর্থন, এটার একটি সলভেন্সি, যেটা আমি আবারও বলছি বেগম জিয়া যে লাস্ট সংবাদ সম্মেলনটি করলেন যেখানে উনি বললেন যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ওনার দলের 300 কতজন ইয়েকে মেরে ফেলা হয়েছে, whereas গতকাল পরশু আমরা দেখেছি সমস্ত 27 জন মাত্র, 27 জন কম বড় সংখ্যা নয়। আমি সংখ্যা দিয়ে বিচার করছি না, আমি সব সময় বলছি, আমি নিশ্চিতভাবে বলছি ওখানে আবার একটা ব্যত্যয়ের ব্যাপার আছে যে ডেইলি স্টার 1 মাসের হিসাব, তো উনি 1 মাস বলেছেন, এটি আসলে 2-3 মাস বললে ফ্যাক্ট ফিগারে তেমন কোনো পার্থক্য আমি কোনো কথাটি বলছি না। কারণ এই যে ধরুন রাজনৈতিকভাবে আপনি রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য আপনি অনেক কথা বলতে পারেন, গণসমর্থনের ব্যাপার আছে, পিপল পারসেপশন তৈরির জন্য আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু এখনকার সময়টি তো আমি বলছি কোট আনকোট বিশেষ সময়, দুই পক্ষের জন্যই, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য। হ্যাঁ, একটা বিশেষ সময়, বাংলাদেশের মানুষের জন্য একটি বিশেষ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই বিশেষ সময়ে সব পক্ষকেই কথা বলায়
তার বক্তব্যে এবং তার আচরণে এত বেশি সতর্ক হওয়া দরকার যে যাতে বাংলাদেশ আর কোনো জিওপার্টিতে না পড়ে, আর কোনো বিপদে না পড়ে। বাংলাদেশ যথেষ্ট বিপদ পেরিয়ে এসছে 5 তারিখে নির্বাচন। এটা আমি আসলে বলবো যে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর বিপদ থেকে 5 তারিখের নির্বাচনটি বাঁচিয়েছে। নির্বাচনটি যেরকমই হোক না কেন, হ্যাঁ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, আমার আছে, আপনার আছে, সবার আছে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন, কিন্তু এই নির্বাচন না হওয়ার বিকল্প কিছু ছিল কিনা। আরেকটি জিনিস হচ্ছে যে একটি রাষ্ট্রে, একটি স্বাধীন রাষ্ট্রে যখন নির্বাচন নামক একটি জিনিসকে আপনি বয়কট করতে পারেন, কিন্তু শব্দটা প্রতিহত করা, প্রতিহত শব্দটি রাজনৈতিক রিটোরিক আমার মনে হয় না, না এটা রিটোরিক কি করে হয় যখন আপনি সশস্ত্র প্রতিরোধ করছেন। হ্যাঁ 71-এ যেটা মানুষ, বাংলাদেশের মানুষ করেছিল, মানে পাকিস্তানিদের প্রতিরোধ করেছিল, এইবার আসলে সেরকম একটি প্রতিরোধের ঘটনা ঘটেছে। আমি কিন্তু আপনার সাথে একমত যে এই শব্দ চয়নও বিএনপির মানে আমার মনে হয় আমার এই বক্তব্যটা শেষ করে এই বক্তব্য কনক্লুড করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে নেতিবাচক যে একটা রাজনীতির এর মধ্যে আমরা প্রবেশ করেছি, সব পক্ষকে বেরিয়ে আসতে হবে, ইভেন প্রধানমন্ত্রীকেও বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে মানে দু একদিন কথা বলেছেন মাঝখানে, ওনাকেও বেরিয়ে আসতে হবে। সব পক্ষ বেরিয়ে এলে তারপরে আমি নিশ্চিত যে বাংলাদেশের মানুষ দুই পক্ষকে শুধু সময় নয়, সুযোগ দিতেও রাজি আছে। হ্যাঁ, এবং আপনি যে কথাটি বলেছেন যে এই সুযোগে হয়তো বাংলাদেশের জন্য একটি মানে নতুন কিছু বেরিয়ে আসবে, নতুন কিছুর দরকার নেই, নতুন কিছুর দরকার নেই। আপনার আমাদের নির্বাচন ব্যবস্থা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ভোটার লিস্ট প্রতিষ্ঠিত হয়েছে, এখন দরকার একটি যে কোনো দলের, আমি বিএনপি বলছি না, আওয়ামী লীগ বলছি না, যে কোনো দলের মানে কি বলবেন, মানে আগ্রহ, মানে সদিচ্ছা, শব্দটা হচ্ছে সদিচ্ছা থাকা যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন করবে। হ্যাঁ, এবং সর্বদলীয় সরকার তো প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর জায়গা থেকে সরেননি। শেখ হাসিনা যখন বলেছিলেন যে ঠিক আছে তত্ত্বাবধায়ক মানেন না, আমরা একটি সর্বদলীয় সরকার করছি, আপনি সর্বদলীয় সরকারে আসেন, আপনাকে এই মন্ত্রিত্ব দেওয়া হবে, প্রধানমন্ত্রী কিন্তু তার জায়গা থেকে সরেননি। কিন্তু বেগম জিয়া কিন্তু তার জায়গা থেকে বারবার সরেছেন, একবার প্রস্তাব দিয়েছেন ওয়েস্টিনে বসে। কিন্তু আপনার সাথে কোনো ভিন্নমতি নেই, আমরা তো এখন সামনে আমি সামনের কথাই বলছি, সামনের কথাই বলছি। সংক্ষেপে হলো বলবেন যে এখন সামনে কিভাবে যাওয়ার সুযোগ আছে? সামনে হচ্ছে বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত সরকারকে সময় দেবে বা বিরোধী দলকে সময় দেবে, উনি বলছেন 57% মানুষ এখন চায় এই জরিপ দেখিয়ে, এখন যদি চায় তাহলে এখনই হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে নির্বাচনটা অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো যেভাবে হয় ক্ষমতাসীন সরকারের ইয়েতে, আমি খুব আশ্চর্য হই যে 5 বছরের জন্য নির্বাচন ভোট দিয়ে আমরা একটি সরকারকে দেশ চালানোর ম্যান্ডেট দিচ্ছি, 3 মাসের জন্য আমাদের আরেকজনকে ডেকে আনতে হবে কেন? তাই না? এই মানে এখন জিনিসটা হচ্ছে কি, এখন আওয়ামী লীগ যখন এই যুক্তিগুলি দেয়, এই একই যুক্তিগুলি যখন আগে আওয়ামী লীগ নেয় নাই, এই জন্যই কেউ কেউ মনে করে তার নৈতিক অধিকার আছে কিনা এই যুক্তিগুলি দেওয়ার, কারণ এই যুক্তিগুলি আওয়ামী লীগ একসময় রিজেক্ট করে এসছে। তা এইটা একটা রাজনৈতিক সমস্যা। কিন্তু আমি মনে করি, আমি আপনার সাথে একমত, যখন শেখ হাসিনা দাবি করছিলেন তত্ত্বাবধায়ক সরকার, তখনও আমি লিখেছি তত্ত্বাবধায়ক সরকারের এগেইনস্টে। সুতরাং এখনো আমার তত্ত্বাবধায়ক কনসেপ্টটাকে এখনো আমার মনে হয় না এটা একটা রিলায়েবল এবং নিরপেক্ষ সরকার হতে পারে। কিন্তু আমি বলছি যে আমরা একটা ভালো নির্বাচনের জন্য আমাদের হাতে সময় আছে, আমাদেরকে তো উভয় দল সহ সকল দলই আসলে সকল স্টেক হোল্ডার মিলে নির্বাচন তো বটেই, নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রেও আরো কি উন্নতি করা যায়, সঙ্গে সঙ্গে আমাদের আরো কিছু মৌলিক জায়গাতে কাজ করা, যাতে আমাদের এই সময়টা কাজে লাগে। এই যে আমরা যে 5ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে এত আত্মাহুতি হলো, এতজন পুলিশ মারা গেল, এত নাগরিক মারা গেল, হ্যাঁ যে পক্ষই যাকে মারুক, কিন্তু একটু সম্মিলিতভাবে শত শত মানুষ মারা গেছে, অর্থনৈতিক ক্ষতিটা কত বড়, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই যে আমাদের অর্থনৈতিক দেশে, এই যে আমাদের মানে আমি বলবো আমাদের আত্মত্যাগ বা আমাদের যে বিসর্জন দিতে হলো এত কিছু, এটার বিনিময়ে তাহলে আমরা একটা শ্রেষ্ঠতর কিছু পাওয়া দরকার, দীর্ঘস্থায়ী কিছুটা পাওয়া দরকার। আপনি কি উদাহরণ দিন না, শ্রেষ্ঠতর বলতে কি বোঝাচ্ছেন? শ্রেষ্ঠতর বলতে বুঝছি যে আমরা গভর্নেন্সেরও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিই। ফর এক্সাম্পল, কোর্টের সিদ্ধান্তের কারণে এখন আমরা পেলাম যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিতে এখন আর সরকারের অনুমোদন লাগবে না। এরকম সরকারও আরো অনেক পদক্ষেপ নিতে পারে। সে ফর এক্সাম্পল আমাদের যে লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেনিং এর জন্য, যে নির্বাচনের জন্য আমরা একটা উন্নত কিছু বিশেষ, সেটা কি সেটা কি? আমি সেটাই বলছি যে নির্বাচন পদ্ধতি তো সব জায়গায় একই রকম। আপনি যেটি বলছেন সেটি যদি অন্যান্য জায়গায়, গভর্নেন্সের অন্যান্য জায়গাগুলো যদি পারফেক্টলি আমাদের এখানে কি হয়, তাহলে হয়তো নির্বাচনে এই প্রশ্ন আসবে না। আমাদের এখানে নির্বাচনে যেটা হয়, এই নির্বাচনের ভিতরেও কিন্তু কিছু ত্রুটি বেরিয়ে এসছে। এই প্রশ্ন আসছে যে আওয়ামী লীগের তরফ থেকে যখন কাউকে চিঠি দেওয়া হয় নৌকা প্রতীক দিয়ে দাও,
সেটা প্রতিপালন করা হয়। হোসেন মোহাম্মদ এরশাদ যখন চিঠি দেন লাঙ্গল প্রতীক দিবেন না, সেটা প্রতিপালন করা হয় না, নির্বাচন কমিশন প্রতিপালন করেনি। তো এটা কিন্তু একটা বিরাট কিউরিওসিটি, কোন আইনে দুই রকম অ্যাকশন হলো? একজনের কথায় দেওয়া একজনকে চিঠি প্রতিপালন করা হলো, আর একটা প্রতিপালন করা হলো না। এবং এরকম অনেক প্রশ্ন এসছে কিন্তু। তো এইগুলিও কিন্তু এই নির্বাচন কমিশনকে এখন প্রশ্নবিদ্ধ করেছে। ঠিক নির্বাচন কমিশনের উপর জাতীয় নির্বাচনে যতটা কনফিডেন্স রাখা দরকার, এই ত্রুটিপূর্ণ নির্বাচনের ভিতর দিয়েও এই ছোট 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 করে অনেকগুলি জিনিস এসছে। এইগুলিরও যাতে আর কখনো এগুলি না হতে পারে, আমি মনে করি সিস্টেমের মধ্যে কিছু কারেকশন আনা দরকার। আমি গতকাল এটা টেকনোলজি আমাদের আরো আপন করে নেওয়া দরকার। টেকনোলজি বলতে কি বোঝায়? আমি এই মাত্রই জানলাম আমার ভাগ্নে একটা ক্যামেরা নিয়ে আসছে, $185 মাত্র। এই একটা ক্যামেরা যদি একটা রুমে থাকে, এটা লাইভ, আপনি বাংলাদেশের না পৃথিবীর যে কোনো, আসলে বাংলাদেশে বসে সে তার পুরো বাসাটা দেখে এখন। এই যে দেখা, এবং উইথ সাউন্ড, এটা সাউন্ডও ক্যাপচার করে। তো এতই যদি সস্তা হয়, আমরা কিন্তু এগুলি আরো অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দিয়ে এগুলিকে মানে মানুষের কাছে, মানুষের যে ভয় ভীতি দূর করতে পারি। এখন ভয় ভীতিগুলি কেন থাকে? আপনি যে বললেন যে পৃথিবীর অন্য দেশে হয়, হ্যাঁ, কিন্তু আমরা তো মানে ধরুন নির্বাচন কমিশন চেয়েছিল যে মেশিনে ভোট ইয়ে হবে, মেশিনের ভোটের চাইতে এটা দেখুন, অন্য ট্রান্সপারেন্সি কাদের পক্ষ থেকে সবচাইতে বেশি আসছে বাধা হয়েছিল। এটা কেন ট্রান্সপারেন্সি নয়? আপনি এটাও একটা সলিউশন ব্যবহার কথা বলছেন, আমি কিন্তু আপনার সাথে একমত যে এটাও একটা, মানে আমাদেরকে টেকনোলজির কাছে যেতে হবে, কিন্তু টেকনোলজির বাইরেও আমাদের এখানে কি হয়েছে দেখেন। আমাদের পুলিশ প্রশাসন যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হয়, সুতরাং 5 বছর একজন ক্ষমতায় থাকলে ওই লোকাল ওসি ওই এমপির নিজস্ব লোকে পরিণত হয়, এটা তো মানতে হবে। তখন তারই অধীনে যখন আবার নির্বাচনটা পরিচালনা হবে, এই ওসি যদি 4টা লোককে দৌড়ায় আর 4টা লোককে প্রশ্রয় দেয়, এটা রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ডে সমস্যা তৈরি করতে পারে। এইটাও কিভাবে অ্যাড্রেস করা যাবে? জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হন, তারা কোনো একটা প্রত্যাহারের চিঠি গ্রহণ করবেন, কোনো একটা গ্রহণ করবেন না, কোনোটা গ্রহণ করবেন পরে আবার বিশেষ বিবেচনায় ছেড়ে দিবেন। এগুলিও কিন্তু আমরা এই নির্বাচনের মধ্যে ধরা পড়েছে। তা আমরা কিভাবে এনশিওর করব যে আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনে রিটার্নিং অফিসাররা সেভাবে বিহেভ করবেন না, ওসি সেভাবে বিহেভ করবেন না? সেটার একমাত্র বোধহয় ইয়ে হচ্ছে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা। এক্স্যাক্টলি, আমি এই জায়গাতে আসছিলাম যে তার মানে যেই নির্বাচন কমিশন 5 জানুয়ারির নির্বাচন করেছে, তারা তাইলে এনাফ শক্তিশালী নয় না? শক্তিশালী নয়, তারা ব্যক্তিত্বের কারণে হোক, আরেকটি তার ব্যক্তিত্বের কারণে হোক, আমাকে বাংলাদেশের আরো তো নির্বাচন কমিশনগুলো দেখেছি আমরা এর আগের। আপনার কি মনে হয়নি যে এই নির্বাচন কমিশন অন্য বাকি নির্বাচন কমিশনের তুলনায় খানিকটা এলিভিয়েট করেছে, খানিকটা অনেক উচ্চতায় হয়েছে? আমি কিন্তু আরো আপনার পক্ষে যুক্তি দিতে পারবো। আমি কিন্তু বিশ্বাস করি যদি বিএনপি ইলেকশনে আসতো, অনেক রিটার্নিং অফিসার যা করেছেন তা তিনি করতে পারতেন না, কারণ একটা প্রবল ভিজিলেন্স থাকতো আর শক্তিশালী দল থাকতো। আমি কিন্তু আপনার সাথে একমত, কিন্তু তারপরও কেউ যদি সন্দেহ করে, আমরা যদি একাডেমিক ডিসকাশনে চাই, তো এই ছোট ছোট ত্রুটি বিচ্যুতির জায়গাগুলি, উইকনেসের জায়গাগুলি আমাদের একটা অ্যাড্রেস করার একটা ব্যবস্থা তো আমরা করতে পারি। ধরেন আমরা যদি এইরকম, এখন আপনি যদি বলেন যে আমার কাছে কি এখানেই রেডি সলিউশন আছে, ওনার ছিল যে 5ই জানুয়ারির যে নির্বাচন, সেটা আসলে আমাদেরকে কোন অবস্থার মধ্যে এনে ফেলে দিয়েছে। সুতরাং আমি আপনার সঙ্গে আবারও একমত পোষণ করছি যে এটি আসলে আমাদের একটি পজিটিভ দিকে নিয়ে এসছে। নির্বাচন না হলে এই আমরা একটা অ্যানার্কির মধ্যে পড়তাম, সেই অ্যানার্কির বাইরে এসে আমি কিন্তু আপনার সাথে একমত হয়েছি, কারণ এটা একই কথা বলছে যে বিএনপিরও স্ট্রং গ্রাউন্ড আছে এখনো রাজনীতি করার, সে দাবিই করতে পারে। তার সাথে অনেকগুলি দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সবাই মিলেই একটা প্রপার নির্বাচনের আবহাওয়া। আমি কিন্তু এখনো বলছি আই এম নট ইন ফেভার অফ তত্ত্বাবধায়ক সরকার, এবং বিএনপিও কিন্তু আপনার কথা সঠিক, বিএনপি কিন্তু আরো সৃজনশীলতা, আরো রিসার্চ করে কিছু স্পেসিফিক অপশনস, একের 1 2 3 4 5 অপশনস দিলে আমার ধারণা আমাদের যে অন্যান্য স্টেক হোল্ডাররাও তার পক্ষে থাকতো। কিন্তু বিএনপি কিন্তু দেখায় নাই, বিএনপি খুবই আমি বলবো যে অপ্রস্তুত ছিল এই বিষয়টাতে। এবং এটা থেকে মাঝে মাঝে আমার সন্দেহ হয় বিএনপি কি নির্বাচনটা করতে চেয়েছিল কিনা আদৌ, নাকি তারা আরেকটু ওয়েট করিয়ে একটা নির্বাচন চায়। সেটা যেহেতু আমরা জানি, আমি বোধহয় বিএনপি চাইনি নির্বাচনটা করতে, কারণ দেখুন আমার মনে হয় চাইনি, কারণ এর মধ্যে আমি কিছু জায়গায় একটা লেখা লিখেছিলাম এই বিষয় নিয়ে যে বিএনপি আসলে কেন চায়নি। দেখুন, বিএনপি নির্বাচনে আসার আগেই আমরা দেখলাম যে জরিপে 90% মানুষ বিএনপিকে চাইছে।
তারপরে ধর 90% বাদ দিলাম, 70% মানুষও যদি চায় একটি দলকে, রাজনৈতিক দলকে, সেই রাজনৈতিক দলের নির্বাচনে না গিয়ে এই যে 70% মানুষের সঙ্গে তো একটা বিট্রায়াল হলো, যে আমি তোমাকে আমি 5 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য আমি অপেক্ষা করেছি। এটাই বলেছিলাম যে বিএনপি তার সবচেয়ে তোমার জন্য অপেক্ষা করেছি, ব্যবহারের জন্য কৌশল নেয়। 5 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, যে আমি জানি যে 5 বছর পরে আমি তোমাকে ভোট দেব, কারণ আমি দেখেছি যে আমার অনেক কিছুই সরকারের পছন্দ হয় না, সুতরাং আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি কেন এলে না? তুমি কেন এলে না? কিন্তু না আসার একটা কারণ আমার কাছে, এই সার্ভেগুলোতে আবার সেই সময় দেখবেন না যে বিভিন্ন সার্ভেতে যে ইস্যু নিয়ে বিএনপি আন্দোলন করছিল, যে কজে, সেখানে মানুষের মত কি ছিল? হ্যাঁ, কিন্তু বিএনপি সেই কজে বিএনপি দাঁড়ায়নি। শুনেন, সেই কজটা বিএনপি এস্টাবলিশ করতে পারেনি, সহিংসতার কারণে, পারেনি জামাত নির্ভরতার কারণে, পারেনি যুদ্ধাপরাধের ইস্যুতে বিএনপি তার অবস্থান পরিষ্কার করার ব্যর্থতার কারণে পেরেছিল। আমি বলবো, আমি একটা কথা বলি, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মানে কনসেপ্টটাকে রিজেক্ট করেন নাই। উনি বলেছিলেন যে এটা এক্সপ্রেশনটা কিভাবে হবে, নামটা কি হবে, এবং দুই দল কিন্তু কাছাকাছি চলেও এসেছিল। বিএনপিও একসময় গিয়ে বলল যে তত্ত্বাবধায়ক নামে কিছু আসে যায় না, তারা একটা নিরপেক্ষ সরকার চায়। কিন্তু সমস্যা দেখা গেল পার্সোনালিটির। যখন বিএনপি বলতে শুরু করলো বা অন্যরা বলতে শুরু যে মাইনাস শেখ হাসিনা হতে হবে, তখন এটা ব্যক্তিতে চলে গেল। ব্যক্তি তখন এটা মানে কঠিন অবস্থান নিয়ে নিল, যার ফলে আমি মনে করি তখন আর সমাধানটা আমাদের জন্য সুদূর পরাহত হলো। কিন্তু আমরা যদি ব্যক্তির ঊর্ধ্বে উঠি, আমাদের যদি কজকে সামনে রেখে, এখানে বোধহয় আরেকটা জিনিস আছে, বিএনপি কে উস্কে দিয়েছিল বিদেশিরা অনেকটা। হ্যাঁ, আমার কাছে মনে হয় বাংলাদেশে আমি শুধু একটি উদাহরণ দিতে যাচ্ছি। আপনি দেখুন, বার্লুস্কনি গভর্নমেন্টের বিরুদ্ধে যখন সারা পৃথিবীব্যাপী নানা রকম ভয়াবহ সব অভিযোগ আসা শুরু করলো, স্বজনপ্রীতি, দুর্নীতি, মাফিয়াগিরি এবং নারী বিষয়ক নানা রকম বার্লুস্কনির দোষ ত্রুটি, তখন তাকে কি করা হলো? ইমপিচ করা হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেখানে একটি অদ্ভুত রকম সরকার, কিন্তু এখনো ভোট ইলেকশন না হয়ে একটা অদ্ভুত রকম সরকার সেখানে আছে। কই অন্য কেউ তো ইউরোপের এই মানে শক্তিশালী দেশ ইতালিকে নিয়ে কিন্তু কেউ কথা বলে না যে ওইখানে কেন গণতন্ত্র নাই, ওইখানে কেন নির্বাচন হচ্ছে না, বাংলাদেশ নিয়ে কেন কথা হয়। আমি মনে করি না আমরা এগুলি উপেক্ষা করে দাঁড়াতে পারবো, এবং দুই দল সেই দিকে আমাদের নিয়ে যাবে। আমাদেরকে একটু সবাই সৃজনশীল ভূমিকা রাখতে হবে। দুটো বিষয় আমি একটু মতামত চাই। এখানে গভর্নেন্সের ইস্যু নিয়ে যেহেতু আলোচনা হলো, এই যে রাজনীতিকে কিভাবে ম্যানিপুলেট করা হয় বা বিচার বিভাগকে অভিযোগটা এরকম যে হুসেইন মোহাম্মদ এরশাদের যে বিএনপি একসময় তাকে ব্যবহার করেছে মামলার ভয়, মামলা এই সরকারের কাছে, বিশেষ করে মঞ্জুর হত্যা মামলার রায় নিয়ে যেটি রায় বা এই মামলার কার্যক্রম নিয়ে, এটিকে আপনি কিভাবে দেখেন? মানে অনেকে মনে করেন যে ওনার বিরুদ্ধে রায় দিলে উনি জেলে যাবেন, চিত্র একরকম হবে, আবার যদি ওনাকে মুক্ত করে দেয়া হয় উনি হয়তো বিএনপির দিকে দৌড়াবেন, এরকম একটা বিষয় আছে। আরেকটি হচ্ছে যে আরেকটি যেটি বহুল আলোচিত ঘটনা, সেটি হচ্ছে যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুম, সেটি নিয়ে আপনি জানেন যে আইন ও সালিশ কেন্দ্রের একটি রিপোর্ট বেরিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গত 41 দিনে, মানে 5ই জানুয়ারির পরে 44 জন প্রতিদিন গড়ে একজন করে মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে 2009 সালে আপনি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে কথা বলেছেন, সেই ইশতেহারে আওয়ামী লীগের অঙ্গীকার ছিল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা বন্ধ করবে। কিন্তু 2014 যে নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহারে কিন্তু এই প্রসঙ্গে তাদের কোনো বক্তব্য ছিল না। আপনি যদি আমার লেখাকে, আমি তো বিভিন্ন কাগজে লিখি, আমার লেখাকে এবং নাইমুল ইসলামের মানে কাগজে আমি লিখেছি, আমি স্ট্রংলি বলেছি যে রাষ্ট্র কখনো খুনের দায় নিতে পারে না, রাষ্ট্রকে আমি খুনি হিসেবে দাঁড় করাতে পারি না। এই যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছি, এর মাধ্যমে রাষ্ট্র আসলে হাতে খুনের দায় তুলে নিচ্ছে। বিএনপির সহিংস রাজনীতির ব্যাপারে আপনি আর সরকারের এই মানে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুইটা কাটাকাটি হয়ে কি দুজনের অবস্থান কাটাকাটি এক জিনিস নয় না, দুইটা অপরাধ কাটাকাটি হয় না। একটা হচ্ছে রাষ্ট্র করছে, রাষ্ট্র বলছে কিছু কজ আছে, আর ওরা পলিটিক্যাল কজ বলছে, ওরা রাজনৈতিক কজ, ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, কিন্তু কোনোটাকে আমি ইয়ে করতে পারবো না, মানে হালাল করতে পারবো না, কোনোটাই একটা দিয়ে আরেকটা বলছি না, একটা দিয়ে একটা হালাল ঠিক নয় না, দুটোর সঙ্গে মেলাতেও যাচ্ছি না। আমি দুটোকেই ডিনাউন্স করছি, শুধু ডিনাউন্স করছি না। আমি বললাম না যে রাষ্ট্র কখনো খুনের দায় নিতে পারে না, রাষ্ট্রকে খুনি হওয়া যাবে না, করা যাবে না, সেটা যেই করবে। বিএনপি আমলে করেছে, আওয়ামী লীগকে মেরেছে, আজকে হয়তো বিএনপি অভিযোগ করছে আওয়ামী লীগ তাদেরকে মারছে। সুতরাং এটা ফিরে আসবে, রক্তের ঋণ আসলে থেকে যায়। রক্ত, একজনের রক্ত নিলে, আমার ভাই যদি মারা যায়, আমি সারা জীবন ধরে তাকে হেট করতে থাকবো এবং হেট্রেড বাড়ে।
কথায় কথা বাড়ে আসলে, এবং হেট্রেটটা বাড়তে দিয়ে যাওয়া যাবে না। এই কারণে তাহলে সোশ্যাল আনরেস্ট শুরু হবে বাংলাদেশে, এবং এই সোশ্যাল আনরেস্টের দায় কোনো সরকারই নিতে পারবে না। যখন র্যাব তৈরি হয়েছিল এবং র্যাব দ্বারা এরকম নানা জায়গায় এরকম ঘটনা ঘটছিল, সেসব নিয়ে যথেষ্ট লেখালেখি করেছি, এবং আমি আসলে লিখেছি, এটা আমি অনেক প্রমাণ দিতে পারবো। আর দ্বিতীয় যে কথাটি বললেন এরশাদ সাহেবের কথা, এখানেও আমি বলবো যে এটাও এক ধরনের পলিটিক্স, যে পক্ষই করুক না কেন। এরশাদের এই মামলা তো আজকের নয়, এরশাদের এই মামলা বহু আগের। সুতরাং যে সব পক্ষই এরশাদের এই মামলা নিয়ে তাকে এরকম করে মূল্য দেখিয়েছে। হলো যে জাজ রায় দেওয়ার জন্য একটা ডেট দিলেন, তারপরে উনি ট্রান্সফার হয়ে গেলেন, এটা কেমন হলো? সেটাই তো বলছি আমি, যে প্রত্যেকটা পক্ষই এরশাদকে নিয়ে এই খেলা, মানে বাস্তবতা যাই হোক, মানুষ এটাকে পজিটিভলি নিচ্ছে না। কেন নেবে? আর নেওয়ার কোনো কারণ নেই, ব্যবস্থার উপরে নেওয়ার আস্থা কোনো কিন্তু কারণ নেই, কমে যায় মানুষের। নেওয়ার কোনো কারণ নেই, কেন নেবে মানুষ এটা? আরেকটি কিন্তু আমি মনে করি যে আমি মানে আশাবাদও প্রকাশ করতে পারি যে হয়তো মানে এর আগে দেখেছেন তারেক রহমানের যে বিচার মানে হয়েছে, সেখানে বিচারক এমন কিছু করেছেন যে যার মানে তাকে এখন দেশ ছেড়ে পালাতে হয়েছে। হ্যাঁ, সো কোন কারণে বিচারক চেঞ্জ হয়েছে বা কি হয়েছে সেটা নিয়ে আমি প্রশ্ন করছি না। আমার কথা হচ্ছে যে বিচার আদালতের বিষয়, ভাই আমি শেষে ওই ইয়েতে পড়তে চাই না। আরেকটি প্রসঙ্গ নাইমুল ইসলাম খান, যে জামাত নিয়ে এখানে আমরা কথা বললাম, ভারতের বামফ্রন্ট নেতা চেয়ারম্যান বিমান বোস, তিনি জামাতকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহায়তা করছেন, তাদের সঙ্গে ক্লোজ একটা টাই আছে বলছেন, এবং বেশ কিছু প্যারেড গ্রাউন্ডে একটি বক্তৃতা করেছেন, সেখানে এই প্রসঙ্গে দীর্ঘ বলা যেতে পারে দীর্ঘ একটা বক্তৃতা করেছেন। জি, আমি এটা শুনেছি, আমি আসলে নিজে অনুষ্ঠানটা শুনিনি, তবে এটা আমি বলি ভারত বাংলাদেশ সম্পর্কে, ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি অভিযুক্ত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে পশ্চিমবঙ্গের বামপন্থীদের করার জন্য এবং এখানে শেখ হাসিনা সরকারকে ডিস্টার্ব করবার জন্য মমতাকে আসলে প্যাট্রোনাইজ করছে। আমি দুটো দিক থাকবে এটার, অন্তত একটা দিক হচ্ছে যে রাজনৈতিক রেটরিক, কারণ ওই স্থানীয় ভারতের ওই স্থানীয় রাজনীতিতেও মমতা সরকারকে নানাভাবে রিটোরিক্স দিয়ে চ্যালেঞ্জ করাটার জন্য তারা এটাকে হাইলাইট এবং উনি বলছেন যে সাতক্ষীরা থেকে বা অন্যান্য ওই অঞ্চল থেকে যারা গেছে তাদেরকে মমতা প্রশ্রয় দিয়েছে। আমি একটি জিনিস খেয়াল করে দেখবেন আপনি, যে বাংলাদেশের যেখানে যেখানে জামাতের দ্বারা সহিংসতাগুলো ঘটেছে প্রত্যেকটি সীমান্ত ইয়েতে, আর মমতা সবসময় তার 25% যে মুসলমান ভোটার আছে তাদেরকে খুশি রাখার কথা সবসময় বলে আসছে, এবং ওদেরকে তিনি চটাতে চান না। আমি এটা নিয়েও লিখেছিলাম যে আসলে এই যে ব্যাপারগুলো, যে বাংলাদেশের মধ্যে ঘটনা ঘটিয়ে তারা ওখানে গিয়ে আশ্রয় নিচ্ছে ওখানকার যারা মুসলিম এমপি আছে বা আছে তাদের কাছে, এইটি আসলে আরো একটি ধারাবাহিকতা আছে, ঐতিহাসিকতা আছে। আপনি খেয়াল করে দেখবেন 1971 সালে যারাই কলকাতায় আশ্রয় নিয়েছিল বাংলাদেশ থেকে গিয়ে, প্রত্যেকের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে কলকাতার বা ভারতের মুসলমানরা বাংলাদেশের স্বাধীনতার এই আন্দোলনকে কোনোভাবে কোনোদিন মেনে নেয়নি, এবং ওই যে ধর্ম আমাদের রাজনীতিতে ভূমিকা রাখা আছে, এটা কোনোভাবে মেনে নেয়নি। এবং ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা। আমি একজন মুক্তিযোদ্ধা আমাকে বলেছিলেন যে আসামের করিমগঞ্জে তারা একটি পুকুরে পানি খেতে চেয়েছিলেন, সেই পুকুরের মধ্যে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। সুতরাং এরকম ঘটনা ঘটেছে। আমি মনে করি যে ভারতের এই যে 25% মুসলিম ভোটার আছে, তাদের কাছে শেখ হাসিনা সরকার খুব একটা জনপ্রিয় তো নয়, প্রিয় নয়। সুতরাং এইটা বিমান বসুর এই অভিযোগটি আমি একেবারে উড়িয়ে দিতে চাই না। আমি সেটাই বলছি যে ওই স্থানীয় রাজনীতির যে বাধ্যবাধকতা, এরকম আরো অনেক কিছু আমাদের কিন্তু বেরিয়ে আসবে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই কথাগুলিও প্রমাণ করে বাংলাদেশে কিন্তু এই বিষয়গুলি রিজলভড হয় নাই, আনরিজলভড অ্যান্ড ইন এ ব্যালেন্স ইকুয়ালি ইন ফেভার অফ বোথ পার্টি। এটা একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের। 5ই জানুয়ারি কিন্তু কারোর জয় বা কারোর সমূল পরাজয় নির্ধারণ করে দেয় নাই। সুতরাং এটার থেকেই আমার আশাবাদ, এটা থেকেই আমার অনিশ্চয়তা। কারণ আপনি রাজনৈতিক দলের কথা বলছেন তো, কারো পরাজয় কারো জয় হয় না। আমি মনে করি বাংলাদেশের মানুষের জয় হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের জয় না, আমি বলবো বাংলাদেশের মানুষ এটা স্বস্তিকর জায়গায় আসার জন্য, এটা জয় না, এটা জয়ের চাইতে তাদের স্বস্তি অর্জিত হয়েছে। কিন্তু এটা যদি রিজলভ না হয়, বাংলাদেশের মানুষ তো নিশ্চিত হতে পারছে না। দ্যাট ইজ দি প্রবলেম। আমার কেন জানি মনে হয় যে অনিশ্চয়তার অনেকখানি পেরিয়ে এসেছে। এটা সাময়িকভাবে কেটেছে, একটা স্বস্তিও চলে এসেছে, কিন্তু সকলেই মনে করে একটা নির্বাচন আসন্ন, সুখের চাইতে স্বস্তি তো অনেক দামি। অবশ্যই এই স্বস্তি তো খুবই জরুরি ছিল, এই স্বস্তি আমাদের কাম্য, এই স্বস্তিটা আমরা ধরেও রাখতে চাই। এই জন্যই আমি মনে করি সিভিল সোসাইটি, মিডিয়া, আমরা যারা আলাপ আলোচনা করি, সকলেরই দায়িত্ব আছে ইতিবাচকভাবে, সৃজনশীলভাবে কন্ট্রিবিউট করার, যাতে আমরা একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারি।
দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্রা এই পর্বটি আপনার সেলফোন থেকেও শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। আর চ্যানেলের পর্দার বাইরে ইউটিউবে, ফেসবুকে তৃতীয়মাত্রা পেজ এবং তৃতীয়মাত্রা অফিসিয়াল ওয়েবসাইট তৃতীয়মাত্রা.com-এ তৃতীয়মাত্রা এই পর্বটি এবং পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারবেন। মিস্টার নাইমুল ইসলাম খান এবং মাসুদা ভাট্টি, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে মূলত এই কথা যে 5ই জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ আরেকটি নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং বাংলাদেশের মানুষ ইচ্ছেই হোক কিংবা পরিস্থিতির শিকার হয়ে হোক দুটো পক্ষকেই সময় দিতে চায়। মানুষ অশান্তিটা চায় না, সহিংসতা চায় না, শান্তি স্বস্তিটা তার জন্য খুব জরুরি। এখানে নীতি, নৈতিকতা, সংবিধান যেখানেই থাকুক না কেন তার সাথে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শান্তি স্বস্তিটা খুবই জরুরি এবং সেজন্যই মানুষ এই অবস্থাটাকে মেনে নিয়েছে এবং এ পথ ধরেই সামনের দিকে এগোতে চায়। এবং এটি স্বীকার করে নিতেই হবে যে 5ই জানুয়ারির এই নির্বাচনের মধ্য দিয়ে শক্তি বা রাজনৈতিক গত 1 বছর ধরে বা গত 6 মাসে যা হয়েছে বা 3 মাসে, তাতে শক্তি এবং কৌশলের, আওয়ামী লীগের শক্তি এবং কৌশলের কাছে বিএনপি পরাস্ত হয়েছে। এবং এখন দেখবার বিষয়, যেহেতু দুজনই বলছেন আমার দুপাশ থেকে, যে বাংলাদেশের জনগণ দুপক্ষকেই আসলে সময় এবং সুযোগ দিয়েছে। কে এই সময় সুযোগকে ইতিবাচক ধারায় কাজে লাগান? আওয়ামী লীগ কি 5 বছর থাকবার জন্যে কি তারা করতে পারেন, কিভাবে মানুষ আস্থা অর্জন করতে পারেন, আমার অতিথিরা বলেছেন সেই পথে হাঁটবে নাকি প্রতিনিয়ত একটার পর একটা ভুল করে চলবে? অন্যদিকে বিএনপি কি জনগণের আস্থা অর্জনের জন্য এমন কিছু করবে, তাদের অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ বা সেখান থেকে বেরিয়ে এসে মানুষকে নতুন করে স্বপ্ন দেখাবার এবং আওয়ামী লীগের ভুল ত্রুটিগুলো দেখিয়ে আগামী দিনে 5 বছর পরে ক্ষমতায় যাওয়া কিংবা 2 বছর পরে, 3 বছর পরে বা 6 মাস পরে সেই ধারায় হাঁটবে কিনা, এটি দেখবার জন্য আমাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে মানুষ স্বস্তি চায়, শান্তি চায় এবং দুপক্ষকেই সুযোগটা দিতে চায়। কেউই যে একেবারে মানুষের এই সুযোগ এবং সমর্থনের দিক থেকে অনেকখানি এগিয়ে আছেন এবং পার্থক্যটা একেবারেই দৃশ্যমান, বড় ধরনের, সেটি কিন্তু নিশ্চিত করে অন্তত আমার অতিথিদের কথা আমার মনে হয়নি। বাকিটা আপনারা বিবেচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।